তৃতীয় ধাপের 27 উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রের নিরাপত্তায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সততা, বীরত্ব, কর্মদক্ষতায় শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এবং কলকাতায় সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহের খণ্ডিতাংশ উদ্ধার। এমপি আনারের মরদেহ বলে ধারণা পুলিশের, নিশ্চিত হবে পরীক্ষায়। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন দ্য আস্টেজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 27 উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। একটানা ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এই ধাপে ইভিএম এর মাধ্যমে 16টি আর বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। যেসব এলাকায় ভোট চলছে সেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি। এদিকে ঘূর্ণিঝড় রিমানের কারণে 19 উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোটের পরিবেশ নিয়ন্ত্রণ রাখতে ইতিমধ্যে মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নির্বাচন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচার কাজ পরিচালনায় মাঠে রয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট ও আচরণ বিধি পালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। দর্শক, নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কাউসার, আসলে রংপুরের গঙ্গাছড়ায় আমরা এসেছি। এখানে কিন্তু ভোট কেন্দ্র 101টি ভোট। এখানে আমরা মোট যেটা জানতে পেরেছি যে 2,39,155টি ভোট রয়েছে। এখানে আমরা দেখেছি যে আপনি দেখতেই পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। এখানে র্যাবের একটি বাহিনী এখন এসেছে। এখানে পুলিশ, আনসার থেকে শুরু করে সবাই কিন্তু সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে তারা কাজ করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য এখানে স্ট্রাইকিং ফোর্স রয়েছে, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। এখানে 9টি ইউনিয়নে কিন্তু আমরা যারা খোঁজ নিয়ে দেখেছি প্রায় 15 জন ম্যাজিস্ট্রেট রয়েছে। এখানে সার্বক্ষণিক যে মোবাইল টিম, সব দিক দিয়ে কিন্তু আমরা বিবেচনা করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই গঙ্গাছড়া এখানে তৃতীয় ধাপের নির্বাচনে তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, লোকজন কিন্তু আসছেন, তারা ভোট দেওয়ার জন্য আসছেন। তারা বলছেন যে আমরা আমাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে নির্বিঘ্নে তারা কিন্তু ভোট দেবেন, এমনটি তারা জানিয়েছেন। তারা বলছেন যে এখানে কিন্তু কোনো সংখ্যার কারণ তারা দেখেননি। যদিও আমরা জানতে পেরেছি যে এখানে 7 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 7 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 5 জন মহিলা প্রার্থী রয়েছে। এখানে সব মিলে কিন্তু আমরা দেখে যাচ্ছি উৎসবমুখর পরিবেশে কিন্তু একটা ভোট হওয়ার জন্য যারা যে প্রস্তুতি নির্বাচন কমিশনের সেটা কিন্তু তারা নিয়েছেন এবং সেটা রয়েছে। আমরা আরও কেন্দ্রে যারা খোঁজ নিয়ে দেখেছি যে এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা যদিও ইতিপূর্বে আপনি জানেন যে একটি রেমালের আমরা বেসামাল ছিলাম রংপুরবাসী, তারপরে কিন্তু তারা প্রতিটি এলাকায় গিয়ে তারা ভোট চেয়ে তারা প্রার্থীর পক্ষে, তাদের মার্কার পক্ষে তারা ভোট চাচ্ছেন। তারা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলছেন যে আমরা যদি বিজয়ী হই এই সরকারকে সাথে নিয়ে আমরা সরকারের সঙ্গে কাজ করে আরও উন্নয়ন করো, নানান প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন, এমনটি প্রার্থী আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা খোঁজ নিয়ে যারা দেখেছি এখানকার যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন। তবে তারপরেও কিছু কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছেন যেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আপনার বারবার যেটা বলি যে প্রশাসনের পক্ষ থেকে তারা নির্বিঘ্নে তারা চলার জন্য ভোটারদের বলছেন যে আপনারা এসে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের শঙ্কা এখানে নেই, এমনটি প্রশাসনের পক্ষ থেকে বলা হলেও কিছু ভোটার রয়েছে। আপনি জানেন যে গঙ্গাছড়া চর এলাকা, এখানে পাশেই কিন্তু রয়েছে আমাদের সেই ভয়াবহ তিস্তা, যেটা আপনারা জানেন যে বন্যার সময় আমাদেরকে কাদায় এবং আবার শুকনো মৌসুমেও কিন্তু কাদায় দুঃসময়, সেখানে কিন্তু কিছু ভোট কেন্দ্র রয়েছে, সেটা ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে কিন্তু আমরা যারা দেখেছি যে গঙ্গাছড়া শুধু নয়, রংপুরে যে আরও বেশ কয়েকটি উপজেলায় ভোট হচ্ছে রংপুর বিভাগের, সেগুলোতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, এমনটি জানিয়েছেন রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার থেকে শুরু করে এখানকার সকল প্রশাসনিক কর্মকর্তারা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা বারবার বলা হচ্ছে যে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে ব্যবস্থা আমরা নিয়েছি ইতিপূর্বে সেটাই বলবৎ রয়েছে। তবে বাড়তি আরও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে গঙ্গাছড়া থেকে শুরু করে এখানে সদরে, যে ক্ষেত্রে কোনো ধরনের যেন কোনো সমস্যা না হয় সেটি তারা বারবার আমাদেরকে বলছেন। কাউসার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাদশা ওসমানী, জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ খবর। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ। দীর্ঘ 4 দশকের ইতিহাসে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 40টি দেশে 63টি জাতিসংঘ মিশন সফলতা ও গৌরবের সঙ্গে সম্পন্ন করেছে। মেধা, যোগ্যতা ও বীরত্ব দিয়ে বিভিন্ন দেশকে পিছনে ফেলে শান্তিরক্ষী হিসেবে সেরা হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দেশের বীর সেনারা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। তুমি দেশের মান রাখো অটুট, সারা বিশ্বে বিশ্বাসে তুমি শান্তি রক্ষায় অগ্রদূত। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে 1988 সালে প্রথম বাংলাদেশ অংশগ্রহণ করে। মাত্র 15 জন শান্তিরক্ষী ওই মিশনে যোগ দেন। হাঁটি হাঁটি পা পা করে 4 দশক ধরে শান্তিরক্ষী মিশনে সুনাম ও গৌরবের সঙ্গে কাজ করে চলছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। বিশ্বের 40টি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে নিজের জীবন বাজি রেখে পরিচালনা করেছেন দুঃসাহসিক অভিযান, উড়িয়েছেন লাল সবুজের পতাকা। দেশের বীর সেনারা নিজের মেধা, দক্ষতা ও সততা দিয়ে শান্তিরক্ষী মিশনে অনেক উচ্চপদস্থ দায়িত্ব পালন করছেন। শান্তিরক্ষী মিশনে পুরুষের পাশাপাশি নারী সেনারাও বীর দর্পে দায়িত্ব পালন করে দেশের সুনাম বয়ে এনেছেন। বিশেষজ্ঞরা মনে করেন, সততা ও কর্মদক্ষতার কারণে আজ বিশ্বের বুকে শান্তিরক্ষী হিসাবে বাংলাদেশ প্রথম স্থান লাভ করেছে। কোনো অপপ্রচার এই সুনাম নষ্ট করতে পারবে না। সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিতর দিয়ে যখন দায়িত্ব পালন করা হয়, তখন যারা উচ্ছৃঙ্খল ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য আমাদের এই সাইটটার নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে, তো বাংলাদেশ সেনাবাহিনী তথা শান্তি বাহিনীর প্রতি, পিসকিপারদের প্রতি সমগ্র বিশ্বের অত্যন্ত দৃঢ় মনোবল আছে। আমাদের এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। শান্তিরক্ষী মিশনে দেশের বীর সন্তানদের কর্মনিষ্ঠাই তাদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে। যেমন আর্থিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছেন, তেমনি দেশে আসছে রেমিটেন্স। সোলজারদের ডেডিকেশনটা এরকম যে ওরা একটা পার্টিকুলার মিশন নিয়ে একটা দেশে যাচ্ছে পিস কিপিংয়ে। ওই মিশনটা সাকসেসফুল করা, ওরা মন থেকে কাজটা নেয়, ওদের উপর চাপিয়ে দেওয়া হয় না। সো ওদের কাজের প্রতিফলনটা কিন্তু ওইভাবেই হয়। যখন আপনি মন থেকে কোনো কিছু করেন, তখন আপনি অন্তর দিয়ে, দরদ দিয়ে কাজটা করেন। ওরা মানুষের সাথে ওইভাবে মিশে। পিস কিপিংয়ে বিভিন্ন হিউম্যানিটেরিয়ান কাজ করে আমাদের পিস কিপাররা, বাংলাদেশ কন্টিনজেন্ট। সো এইভাবে কিন্তু ওরা মানুষের, ওই দেশের মানুষের মনে, হৃদয় জয় করে। শান্তিরক্ষী মিশনে বর্তমানে 14টি দেশে বাংলাদেশের প্রায় 8000 শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। জীবনের ঝুঁকি জেনেও পরিচালনা করছেন অভিযান। অনেকেই হচ্ছেন হতাহত, তবু মাথা উঁচু করে কাজ করছেন শান্তি প্রতিষ্ঠায়। শান্তিরক্ষী দিবসে সেই সকল বীরদের সশ্রদ্ধ সালাম। উন্নতশীল নির্ভীক বীর কাফন তোমার মাথার তাজ, দুষ্ট প্রাণে কুঠার আঘাত সরব। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনারকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের যে ফ্ল্যাটে হত্যা করা হয়, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কিনা সেটা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে এটি আনোয়ারের মরদেহের খণ্ডিত অংশ কিনা। এমপি আনার হত্যাকাণ্ডে তদন্তের জন্য ভারতে অবস্থান করছে ডিএমপির গোয়েন্দা টিম। তাদের সঙ্গে কাজ করছে ভারতীয় পুলিশ। তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ এমপি আজিমের কিনা নিশ্চিত হতে ফরেনসিক ল্যাবে নেওয়া হবে। জানা গেছে, ভূষণ শেখ নামে এক ব্যক্তি মঙ্গলবার সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার সময় টুকরো মাংসগুলো উদ্ধার করেন। সঞ্জীবা গার্ডেন্সের অপর এক পরিচ্ছন্নতা কর্মী সাংবাদিকদের বলেন, মাংসগুলো ছোট ছোট টুকরো করা, পানির মধ্য থেকে সেগুলো সাদা হয়ে গেছে। সঞ্জীবা ডুপ্লেক্সে কাজ করি, আমি ওখান থেকে বাড়ি ফিরছিলাম। মাংসটা আমার যত সম্ভব হচ্ছে খুন করে মাংসটাকে কুচি কুচি করে মানে প্যানের মধ্যে ফেলে দেয়, প্যানের মধ্যে ফেলে ফ্লাশ করে দেয়। আর সেই জিনিসটা পাইপ হয়ে জমা হয় ম্যানহোলের মধ্যে, সেফটি ট্যাঙ্কে জমা হয়। সেখান থেকে ওনারা খবর পেয়ে চেম্বারটা চেক করলেই দেখছে যে 3-4 কেজি হলো মাংস। পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং বিনিয়োগকারীদের সুবিধার্থে ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসির পক্ষ থেকে আসন্ন 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে 5টি প্রস্তাবনা দেওয়া হয়েছে। গতকাল ঢাকা ক্লাবের ডিএসি প্রাক বাজেট সংবাদ সম্মেলনে বাজেট প্রস্তাবনাগুলো তুলে ধরেন ডিএসির চেয়ারম্যান ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু। শেখ সোহাগের প্রতিবেদনে বিস্তারিত। ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎসে কর চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি, তালিকাভুক্ত কোম্পানির আয় কর কমানো, বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জে সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা, এই 5টি প্রস্তাবনা আসন্ন জাতীয় বাজেটে বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ হাসান বাবু সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা তুলে ধরেন। আমরা মনে করি এই প্রেক্ষাপটে আমাদের কিছু নিয়ম নীতির মধ্যে সংশোধনের প্রয়োজন আছে, যেগুলো আমরা প্রস্তাবনা আকারে অতি সত্বর আমরা বিসেকের কাছে আমরা দিব এবং তাদের সাথে বসবো। বাজেট প্রস্তাবনায় দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত সব কোম্পানির কর হার কমিয়ে তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান 12.5% উন্নীত করার প্রস্তাব করেন। তালিকা এবং অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো আছে তাদের করের ব্যবধানটা আমরা আসলে 12.5% এটা আমাদের এক্সপেক্টেড যেটা আমরা বলার চেষ্টা করছি। একই সাথে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করার জন্য প্রস্তাবনা দিয়েছেন ডিএসই। পুঁজিবাজারের যে ক্রান্তিকাল সেটা থেকে উত্তরণ পাওয়া একটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মেহেরপাড়ার বগিরসপুর এলাকার শাহী ঈদগার সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় জানায় রাত 11:30টার দিকে বগিরসপুর চেয়ারম্যানের ব্যক্তিগত অফিস থেকে বাসায় ফিরছিলেন। বগিরসপুর শাহী ঈদগার সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে প্রথমে গুলি করে, পরে কুপিয়ে হত্যা করে। এ সময় মাহবুবের সহযোগী পাপ্পু গুলিবিদ্ধ হন। নরসিংদীর ডিবি পুলিশের ওসি খোকন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চেয়ারম্যানকে বাঁচাতে গিয়ে পাপ্পু গুলিবিদ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। তারা আমার বাইরের রাজনীতি দেখতে পারে না। যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। এভাবে ঘটতে থাকলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আতঙ্কে থাকবে, তারা দলের জন্য কাজ করবে। আমরা মাহবুব ভাইয়ের হত্যার বিচার চাই, স্বচক্ষে দ্রুত আমরা এই বিচারের দাবি জানাচ্ছি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্বপ্ন বাস্তবায়ন করতে সোনারগাঁয়ে কারুশিল্প গ্রাম প্রকল্প ভাসমান নৌকা জাদুঘর স্থাপন করা হবে। গতকাল বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আলোচনা সভায় তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি দেশীয় বাদ্যযন্ত্র সংরক্ষণে কারুশিল্প ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ডক্টর আমিনুর রহমান সুলতানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক সহ আরো অনেকেই। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফা আল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা সহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় কমিশনার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে মিরসরাইয়ের সংসদ সদস্য মাহবুবুর রহমান রুহেলের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। মিরসরাইয়ের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। বৃষ্টিপাতে চট্টগ্রামের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। স্থবিরতা নেমে আসে ব্যবসা বাণিজ্যেও। ব্যবসায়ীরা বলছেন, দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে সচল রাখার জন্য উন্নয়ন সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে। ভুক্তভোগী সাধারণ মানুষও চায় এ থেকে পরিত্রাণ।
রুবেল উদ্দিনের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সরওয়ার আমিন বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মন্ডলেনা। রিমালের প্রভাবে সোমবার চট্টগ্রাম সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় 249 মিলিমিটার। একদিনে এই বৃষ্টিপাতেই নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, হালিশপুর, নয়াবাজার, অলঙ্কার, আকবর শাহ 2 নম্বর গেট, ওয়াসার মোড়, সিডিএ কলোনি এলাকায় বুক পানি ডুবে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দীর্ঘ অনেক বছর ধরে এখানে ভুক্তভোগী, জলবদ্ধতার ভিতরে এলাকাবাসী সবসময় কষ্ট পাচ্ছে। কোমর পর্যন্ত গতকালকে থেকে পানি ছিল। বাসা বাড়িতে শোবার জায়গা নাই, এই জন্য চৌকুরির সব নষ্ট হয়ে গেছে। পড়ায় পানি থাকে, এক সামান্য বৃষ্টি হলে পানি উঠে যায়। মানে মানুষের অতিরিক্ত কষ্ট হচ্ছে, সীমার বাইরে মানুষ চলাফেরা করতে পারতেছে না। ময়লা পড়ে যে স্তব্ধ হয়ে গেছে, এটা প্রপারলি মানে পরিষ্কারটা হচ্ছে না। আসছে বর্ষার ভরা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। উন্নয়ন সংস্থাগুলোকে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। সামান্য বৃষ্টি হলে প্রচুর পরিমাণ পানি জমে থাকে, পানি যাবার নিষ্কাশন নেই। আমাদের মেয়র মহোদয় যে পরিমাণ কাজ করছে, এটা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এইটা না আরো অধিক কাজ করতে হবে বা এই চট্টগ্রামে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আর একটু দ্রুত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসার মতো উন্নয়ন সংস্থাগুলো সম্মিলিতভাবে আরও কার্যকরী পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা নগরবাসীর। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলিমুজ্জামান আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান, ডিরেক্টর জামাল সর্দার সহ আরও অনেকেই। এবার আন্তর্জাতিক সংবাদ। আনুষ্ঠানিকভাবে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 144টি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। আর এইসব দেশের মধ্যে মধ্যপ্রাচ্য, আফ্রিকান এবং এশিয়ান দেশও রয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং পশ্চিম ইউরোপের বেশিরভাগ অংশ, অস্ট্রেলিয়া, জাপান কিংবা দক্ষিণ কোরিয়া এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এএফপি জানায়, স্পেনের মুখপাত্র পিলার আলগেরিয়া বলেছেন, মন্ত্রিসভা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার মূল উদ্দেশ্য ইসরায়েলি ও ফিলিস্তিনদের শান্তি অর্জনে সহায়তা করা। Of a Palestinian state, you had inflict mass destruction in hope. However, what you have. এবারে খেলার খবর। আইসিসি টি-20 বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা হল না টাইগারদের। ডালাসের গ্র্যান্ড প্রে গ্রেরি মাঠে গতকাল রাত 9:30 মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। আইসিসি জানিয়েছে, ডালাসের আবহাওয়া খুব বাজে থাকায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচটি আর মাঠে করায়নি। টেক্সাস রাজ্যের শহরটিতে আবহাওয়া এতটাই খারাপ যে কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। আগামী 1 জুন নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের তৃতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। দর্শক, শেষ করবে সকালের সংবাদের আগে বিআরবিকে বলেন রাশিদ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। তৃতীয় ধাপের 87 উপজেলায় ভোট গ্রহণ শুরু, চলবে বিকেল 4টা পর্যন্ত। কেন্দ্রের নিরাপত্তায় সজাগ আইন শৃঙ্খলা বাহিনী। আজ জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সততা, বীরত্ব, কর্মদক্ষতায় শীর্ষস্থান অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এবং কলকাতায় সঞ্জীবা গার্ডেন সেপটিক ট্যাঙ্ক থেকে মৃতদেহের খণ্ডিতাংশ উদ্ধার। এমপি আনারের মরদেহ বলে ধারণা পুলিশের, নিশ্চিত হবে পরীক্ষায়। সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।